খেলা করলে সে যদি চূড়ান্ত পর্যায়ে সফল না হয় তাহলে তার জীবন কিন্তু ব্যর্থ হবে। মেয়েরা আস্তে আস্তে মা বাবার প্রতি আকৃষ্ট হয়ে তারা চিন্তা করে যে খেলাধুলা না, আলটিমেটলি আমাকে লেখাপড়া করতে হবে এবং একটা ভালো চাকরি নিতে হবে। আর্জেন্টিনা যখন বিশ্বকাপ নিয়েছে তখন আসলে সত্যি কথা ফুটবল এখন আর ওইভাবে দেখি না, মানে টানে। আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার কোনো খারাপ দিক আমি বড় করে দেখছি না। এই সুযোগ যদি আমরা হেলাই ফেলাই শেষ করি তাহলে বাঙালি জাতির জীবনে প্রচুর পরিমাণে দুঃখ আছে বলে আমার মনে হয়। আসসালামু আলাইকুম। নতুন এক বাংলাদেশ, নতুন এক পরিবেশ, সবকিছুই নতুন নতুন করে শুরু হচ্ছে, অনেক কিছুই নতুন করে শুরু হচ্ছে। আমাদের আয়োজন, আমাদের পথ চলাও, আর আমাদের স্পোর্টস 24/7 প্রেজেন্টস স্পোর্টস পডকাস্ট উইথ মাহবুব নাহিদ নতুন বাংলাদেশের প্রথম পর্বে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে আজকে উপস্থিত আছেন একজন শিক্ষক এবং কবি, লেখক, সাংবাদিক এবং তিনি চমৎকার ভাবে একজন ক্রীড়ামোদী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব খালিদ ফেরদৌস। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রথমেই যেটা জানতে চাইবো যে যেহেতু আমাদের এটা স্পোর্টস পডকাস্ট, আমাদের সবকিছুই আসলে খেলাধুলা রিলেটেডই কথা হবে। তো নতুন বাংলাদেশে আসলে কি মনে হচ্ছে যে বাংলাদেশ যে নতুন করে কিন্তু আমরা পাকিস্তানের সাথে ওদের হোম সিরিজ জিতলাম, যদিও ভারতের সাথে হেরেছি, তারপর কি মনে হচ্ছে যে নতুন বাংলাদেশ কি ক্রিকেটের বা ফুটবলের নতুন মাত্রা পাবে কিনা? আপনার কাছে কি মনে হয়? যাই হোক, আমাকে এই ছোট্ট দিনহীন মানুষকে এই চমৎকার একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আগাগোড়াই একটি পুরোদস্তুর আশাবাদী মানুষ, সবসময় আশাবাদী ছিলাম, এখনও আশাবাদী। এবং আমরা বর্তমান যে জেনারেশন জেন জি বা জেন জেড যেটাই বলি না কেন, এদের নিয়ে আমরা একটু হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। কিন্তু এই নতুন বাংলাদেশে বা এই নতুন অভ্যুত্থান দেখে আবার নতুন করে আশা জাগাচ্ছে। আমার মনে হচ্ছে এরা শুধু ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে না, তারা টিকটক নিয়ে ব্যস্ত থাকে না, তারা প্রচুর ক্রিয়েটিভ। তাদের এই ক্রিয়েটিভিটি দিয়েই কিন্তু নতুন এক বাংলাদেশ রচনা হয়েছে। আর যেহেতু তারা এত বড় একটা কর্ম সম্পাদন করতে পেরেছে, তা আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি স্পোর্টসেও বাংলাদেশ বিভিন্ন ধরনের বিভিন্ন সফলতা বয়ে আনবে বলে আমি প্রত্যাশা করছি। আসলে ওরা ক্রিস্টোফার নলেন দেখে অভ্যস্ত, তো এই জন্য ওদেরকে আসলে আমাদের দেশীয় স্ক্রিপ্ট দিয়ে আসলে ওদেরকে কাবু করা যায় না। তো আমরা একটু আপনার জীবন সম্পর্কে জানবো। সেটা হচ্ছে যে আপনি ছোটবেলায় কি খেলাধুলা করতেন? আপনার কোন খেলাটা খেলতে ভালো লাগতো, কোন খেলাটা দেখতে ভালো লাগতো? আমি ছোটবেলায় ক্রীড়ার প্রতি একটা আগ্রহ, উদ্দীপনা সে একেবারে বাচ্চাকাল থেকে আমার ছিল। তবে সামহাও যখন বুঝতে শিখি তখন বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পরে ক্রিকেটের একটা জোয়ার বয়ে যায় এবং তখন ক্রিকেটের প্রতি নর্মালি আমাদের ফ্যাসিনেশনটা তৈরি হয়েছে। এবং বাল্যকালে অধিকাংশ সময় যখন খেলাধুলা করেছি তখন ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়ে ক্রিকেট খেলেছি, ফুটবলও খেলেছি। তারপর আমাদের স্থানীয় যে সমস্ত খেলাগুলো আছে সেগুলো খেলা হয়েছে, দাঁড়িয়েবান্ধা, তারপরে গুল্লা ছুট, টেক বা যেটারে কাবাডি বলে, সব খেলাই করেছি। কিন্তু ক্রিকেটের প্রতি একটু ফ্যাসিনেশনটা একটু বেশি ছিল, এটাই করা হয়েছে মূলত। আপনি কি ব্যাটিং করতেন না বোলিং করতেন? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন প্রচন্ড ভালো ক্রিকেটই খেলতাম। আমি নিজ থেকে বললে হয়তো বিশ্বাসযোগ্য হবে না, এখানে তো আপনাকে নিজ থেকেই বলতে হবে, কারণ এখানে আর এটাই আর কেউ বলার কেউ নাই। তারপরেও বলি, সেটা হচ্ছে যে স্থানীয়ভাবে আমি খুব ভালো ক্রিকেট খেলতাম। আমি আমাদের যশোরে 2nd ডিভিশন পর্যন্ত কিন্তু খেলে আসছি এবং ওই সময় আমার এটা মনে হতো যে আফটার এ টাইম বিং হয়তো আমি খুব দ্রুত জাতীয় দলেও চান্স পেয়ে যাব। আন্ডার-19 বা এই ছোট এজ ক্রিকেট না, একেবারে সরাসরি আমার মনে হতো যে আমি জাতীয় দলের একটা প্লেয়ার হয়ে যাচ্ছি। সেইভাবেই খেলাধুলা শুরু করছিলাম। কিন্তু ওই যে বাড়ির একটা চাপ সব ছেলে মেয়ের ক্ষেত্রে যেটা হয়, ওই চাপের কারণে আসলে লেখাপড়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়াতে হয়তো ওই প্রফেশনাল যে খেলা, মানে ক্রিকেট প্রফেশনালি হয়তো খেলা হয়নি।
তবে ক্রিকেট আমি ভালো খেলতাম এবং এখানে আমি বলেই রাখি সেটা হচ্ছে যে আমি একটা অলরাউন্ডার ছিলাম, আমি বলও ভালো করতাম, ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, আবার ফিল্ডিংও একেবারে খারাপ করতাম না। সো সব ক্ষেত্রে আমার একটা দখল ছিল আর কি। আচ্ছা, আপনি যেহেতু নিজেও একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, তো এই যে আমাদের সমাজে বা আমাদের দেশে এই যে প্রবণতাটা যে একটা ছেলেকে একটা মেয়েকে যে ভালো ছাত্র হওয়ার মানেই যে শুধু তাকে ভালো রেজাল্ট করে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, এর বাইরে কেন আমাদের আপামর সাধারণেরা বা আমাদের মা বাবারা তারা কেন ভাবে না যে আমার ছেলে ক্রিকেটার হোক, আমার ছেলে ফুটবলার হোক, আমার মেয়ে একজন শিল্পী হোক, একজন আবৃত্তিকার হোক। এইগুলো মানে এই যে সহশিক্ষা কার্যক্রম, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সিস্টেমও কিন্তু আপনার ওরকম যে এখানে শুধুমাত্র ভালো পড়ুয়া ছাত্রই তৈরি হচ্ছে, ভালো গায়ক তৈরি হচ্ছে না, ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে না। এই যে বাধাটা সামাজিক, পারিবারিক, প্রাতিষ্ঠানিক সব জায়গায়, এটাকে কিভাবে মোকাবেলা করা উচিত বা এটা কেমন হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আপনার অনেক বড় প্রশ্ন, কিন্তু সমাধান বা উত্তর খুবই সহজ। এখানে আমার পক্ষ থেকে যে উত্তর, এই উত্তরটা হয়তো অনেকেই গ্রহণ করবেন, সেটা হচ্ছে আমাদের একটা ছোট্ট সমাধান, সেটা হলো আমাদের আর্থিক নিরাপত্তাহীনতা। হ্যাঁ, আপনি জাস্ট এখন চিন্তা করেন যে বর্তমানে আমাদের কোনো ছেলে যদি ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলে, তাহলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সে জাতীয় দলে খেলার সুযোগ হয়। কিন্তু এই জাতীয় দলে কয়জনের খেলার সুযোগ হয়? আপনি 30 বা 40, 50 জন হয়তো জাতীয় দলের খেলার সাথে যুক্ত থাকে, আর তাদের কিন্তু বাকি যারা আছে তাদের কিন্তু সেইভাবে তার আর্থিক সংস্থান বা ওই ক্রিকেটটা বেছে নিয়ে তার যে জীবন জীবিকা চালানোর যে আর্থিক সামর্থ্য, সেটা কিন্তু সে তো অর্জন করতে পারবে না। এই কথা বিবেচনা করে মা বাবা মনে করে যে আলটিমেটলি খেলা করলে সে যদি চূড়ান্ত পর্যায়ে সফল না হয় তাহলে তার জীবন কিন্তু ব্যর্থ হবে। এই জন্যই মূলত আসলে আমাদের বাংলাদেশের মা বাবারাও যেভাবে চায়, এবং ছেলে মেয়েরা আস্তে আস্তে মা বাবার প্রতি আকৃষ্ট হয়ে তারা চিন্তা করে যে খেলাধুলা না, আলটিমেটলি আমাকে লেখাপড়া করতে হবে এবং একটা ভালো চাকরি নিতে হবে। আর এটা তো আপনারা বা আপনি জানেন বা সবাই জানে, বাংলাদেশে বিসিএস এর একটা কি বলে ফোবিয়া চলছে। হ্যাঁ, একটা ক্রেজ, একটা জ্বর। এই যে ফোবিয়া থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। আমার মনে হয়, আমি এখানে আশাবাদীর কথাই বলি, এই যে আমাদের নতুন বাংলাদেশে মানুষের কিন্তু বিসিএস এর প্রতি যে ফ্যাসিনেশন, সেই ফ্যাসিনেশন থেকে বেরিয়ে আসছে। এটা কিন্তু ভালো একটা দিক, হয়তো নেগেটিভলি পজিটিভ, কিন্তু এটা খুব ভালো দিক। কারণ বিসিএস একটা দেশে আমলা তৈরি করতে পারে, ভালো বিজ্ঞানী, ভালো গবেষক কিন্তু তৈরি করতে পারে না। সো আমাদের বিসিএস ফোবিয়া থেকে বেরিয়ে আসতে হবে। এবং আপনি একটু আগে যে প্রশ্নটা করলেন যে আমাদের কেন ক্রিয়া, সংস্কৃতি বা অন্যান্য ক্ষেত্রে কেন পর্যাপ্ত আর্থিক সামর্থ্য তৈরি করে কেন আমরা এই ইয়াং প্রজন্মকে ওখানে টানতে পারছি না, এটার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা খেলায় একেবারে স্থানীয় পর্যায় থেকে একেবারে জাতীয় পর্যায় পর্যন্ত একটা কাঠামো তৈরি করতে হবে, যেখানে একটা ছেলে জাতীয় পর্যায়ে আসার আগেও যদি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন খেলে, সেখান থেকেই যেন তার পেশাগত একটা উন্মেষ বা পেশাগত একটা চিন্তা থেকে সে ওই খেলাটা করতে পারে। অর্থাৎ আর্থিক নিরাপত্তাটা যাতে নিশ্চিত হয়, এটা যদি হয় আমি মনে করি বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। কোন খেলাটা দেখতে পছন্দ করেন, ক্রিকেট নাকি ফুটবল? ক্রিকেট আসলে খেলতে ভালো লাগে, আর ফুটবলটা দেখতে ভালো লাগে। কিন্তু ওই যে একটা অনেকের কথা, আমার একটা কথা, সেটা হচ্ছে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ নিয়েছে তখন আসলে সত্যি কথা ফুটবল এখন আর ওইভাবে দেখি না, মানে টানে না, মনে হয় যে সব অর্জন হয়ে গেছে। তবে ফুটবল সবসময় দেখতে খুব ভালো লাগে, তবে ক্রিকেট খেলি। ফুটবল আসলে কাকে দেখে পছন্দ হওয়া, কোন খেলোয়াড়কে দেখে? ক্রিকেট, ফুটবল আসলে তো ম্যারাডোনার খেলা, ওই আমরা যখন শৈশব তখন ম্যারাডোনার খেলা দেখে বা তার ভিডিও দেখে বড় হয়েছি, ওখান থেকেই আসলে ফুটবলের প্রতি আমাদের ফ্যাসিনেশন তৈরি হয়েছে। ম্যারাডোনার জায়গাটা কি আস্তে আস্তে মেসি নিয়ে নিয়েছে কিনা? মেসি, হ্যাঁ, বা অনেকটাই ঠিক আছে। তবে একটা জিনিস কি, ওই মেসি তো আধুনিক যুগের ফুটবলার, এই জন্য তাকে ট্যাকেল করার জন্য অনেক প্রযুক্তি, অনেক ধরনের চিন্তা চেতনার সন্মেষ ঘটার কারণে যেটা হয়েছে, সে আসলে অনেক ক্ষেত্রে তার যে প্রকৃত পারদর্শিতা ওটা কিন্তু দেখাতে সে ব্যর্থ হয়। কিন্তু যখন ম্যারাডোনা খেলতো তখন কিন্তু এত অ্যানালাইসিস, এত ভিডিও অ্যানালাইসিস করে একটা প্লেয়ারকে কিভাবে আটকানো যাবে, এত কলা কৌশল কিন্তু তখন আমরা দেখি না। তাতে কি হয়েছে, ম্যারাডোনা কিন্তু একক নেতৃত্বে অনেক ভালো ভালো কিছু ঘটাইছে, যেটা পরবর্তীতে অনেক ফুটবলারকে মানে ফুটবল খেলতে এবং ভালো ফুটবলার হতে কিন্তু সহায়তা করেছে। আমি একটু অন্য প্রসঙ্গে যাব।
খুবই সেন্সিটিভ একটা প্রসঙ্গ, এটা নিয়ে দেশে এখন অনেক আলোচনা হচ্ছে। এই যে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, ওনারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিধারী খেলোয়াড় ছিলেন। সেই অবস্থায় তারা একটা ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনে পারফর্ম করলেন। এটা কি মনে হয়, এটা কি বাংলাদেশের আইনগতভাবে বা নৈতিকভাবে এটা কি কখনো একটা সিদ্ধ কাজ হয়েছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না। কি জন্য মনে হয় না? এটা আমার খেলা একটা প্রফেশন, হ্যাঁ। এখন এই প্রফেশনের বাইরে একসাথে তো দুইটা প্রফেশন চলতে পারে না। আর নেতা নেতৃত্ব বা এমপি ইলেকশন বা যারা জনপ্রতিনিধি হয় তাদের তো আসলে 24 ঘন্টায় জনগণকে সেবা দিতে হয়। এই মেন্টালিটি যাদের আছে তারাই তো রাজনীতি করে। এখন আমি পুরো দস্তুর একজন প্রফেশনাল ক্রিকেটার, আমি বিজ্ঞাপনে আমি অভিনয় করি, আমি বিভিন্ন ভিডিওতে অভিনয় করি, এর ভেতরে মানুষের জন্য সময় আসলে কতটুকু? তা সে যদি নেতা হয় বা জনপ্রতিনিধি হয় তাহলে তাকে তো সেখানে টাইম দিতে হবে। এখানে সে তো টাইম দিতে পারে নাই। এই যে 6 মাস টাইম পেয়েছিল, সে কিন্তু এই 6 মাসে খুব বেশি সময় কিন্তু জনগণকে দিতে পারেনি। তার মানে বিশ্বকাপে গেল, হ্যাঁ অনেক, তার মানে এখানে আমি স্পষ্টতই বলতে পারি সে জনগণকে ঠকিয়েছে, তাদেরকে বৈষম্য স্বীকার করেছে। সো এই দুইটা জিনিস প্যারালাল কখনো চলার সুযোগ নাই, এটা আইনগত ভিত্তি থাকাও দরকার নাই। আমি প্রত্যাশা করি বা আমার মনে হয় ইতিমধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা ক্রিকেট খেলবে তারা ক্রিকেটের পাশাপাশি অন্য কোনো প্রফেশনকে সরাসরি গ্রহণ করতে পারবে না, এরকম একটা সিদ্ধান্ত মনে হয় হয়েছে। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যে প্রফেশনেই হন বা যেখানেই হন, আপনার প্রাথমিকভাবে আপনার সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ব্যক্তি চরিত্র বা নৈতিকতা। আপনি যদি নিজে অপরাধ না করেন, যদি অপরাধকে যদি সমর্থন করেন, তাহলে কিন্তু আপনি সমানভাবে অপরাধী। সো এখানে কিন্তু সাকিব আল হাসান বিশ্বমানের একজন অলরাউন্ডার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি এই যে মানে দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর সাথে যুক্ত হওয়ার ফলে তার যে অবস্থান, সেই অবস্থান কিন্তু সে অবনমিত করেছে এবং সেও কিন্তু একটা দোষী মানুষ হিসাবেই আমাদের কাছে এবং আইনগতভাবে সাব্যস্ত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। ছোট্ট করে বললে সাকিব আল হাসানের যে ক্যারিয়ারে ক্রিকেটের যে ডালপালা, বাংলাদেশের নয় শুধু বিশ্বেরই অন্যতম কয়েকজন সেরা খেলোয়াড়কে নির্বাচন করতে হলে সাকিব আল হাসানকে রাখতে হবে। আপনার টেস্ট, ওয়ানডে, টি-20 যে কোনো ফরম্যাটে যদি আপনি ওয়ার্ল্ডের বেস্ট 11 তৈরি করেন, আপনার সাকিব আল হাসানকে রাখতে হবে। তারপরেও যখন সাকিব আল হাসানের নামে আমরা দেখি শেয়ার বাজার কেলেঙ্কারি, কাঁকড়া চাষিদের টাকা না দেওয়ার ঘটনা, আমরা যখন দেখি বাবার নাম বদলে অর্থ কেলেঙ্কারি, যখন দেখি তিনি দর্শকদের সাথে, আম্পায়ারের সাথে বাজে ব্যবহার করেন, যখন দেখি তিনি গণহত্যাকারীর দোসর, একটা পাতানো ভোটের ইলেকশনে তিনি অংশগ্রহণ করলেন এবং তিনি সেখানে নিশ্চুপ ছিলেন। বাংলাদেশে একটা ম্যাসাকার হয়েছে, জেনোসাইড হয়েছে, তখন তিনি নিশ্চুপ ছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন তিনি 3 উইকেট পেলেন মাঠে, তখন অনেকে বলছেন যে সাকিব সবকিছুর জবাব মাঠেই দেয়। আসলে আমার আপনার কাছে প্রশ্ন এটাই যে এতগুলো অপরাধ, এই অপরাধ কি আসলে তিনি মাঠে ভালো খেললেই এই অপরাধগুলো মিলিয়ে যাবে বা এই অপরাধগুলো শেষ হয়ে যাবে? এটার কি কোনো সুযোগ আছে কিনা? কখনোই সুযোগ নাই। আমি এই ক্ষেত্রে বলবো যে অপরাধ, যেমন একটা মানুষ যদি কোনো বাড়ি থেকে 1 কোটি টাকা চুরি করে এনে যদি সেখান থেকে 50,000 বা 50 লাখ টাকা মানুষকে দান করে দেয়, এবং এই দান করার জন্য কি তার ওই চুরি যে ব্যাপারটা, এটা কি আমরা জায়েজ করতে পারি? না, কখনোই পারি না। সো সাকিব আল হাসানের ক্ষেত্রেও একই ঘটেছে। আর একটা ব্যাপার এখানে বলি, শিক্ষক হিসাবে নির্মমভাবে যদি বলতে হয় তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে আমরা আসলে এখন আমাদের প্রত্যেকের ভেতরেই কম বেশি একটু ফ্যাসিজম ঢুকে গেছে। হ্যাঁ, এটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এই নতুন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্যাসিজম। মানে কি, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার কোনো খারাপ দিক আমি বড় করে দেখছি না, আমি তার ভালো দিকগুলো মানে এমফ্যাসিস দিয়ে সেই খারাপ দিকগুলো ঢেকে রাখার প্রবণতা এখন প্রচুর দেখা যাচ্ছে। এটা আসলে কোথায় গিয়ে থামবে আমি আসলে বলতে পারছি না। তবে এটা আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং পরিবর্তনের ক্ষেত্রে এটা ওই ঘুণ পোকার মতো কুরে কুরে খাচ্ছে। এই বৃত্ত থেকে যদি আমরা বের হতে না পারি
তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু সমূহ বিপদ। এটা একটা ছোট্ট ছন্দ আছে যে সাথে থাকলে সঙ্গী আর সাথে না থাকলে জঙ্গি। যাই হোক, এখন আমরা কিন্তু একটা মানে আমাদের যারা দর্শক আছেন তাদেরকে একটা সুখবর জানাতে চাই। আপনারা জানেন, তারপরে নতুন করে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশন এই দুইটা জায়গাকে দুইজন ব্যক্তি, আমি মহান ব্যক্তি বলছি, দুইজন মহান ব্যক্তি এই প্রায় এক যুগ সময় ধরে একদম মানে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলেন এবং আমাদের বাংলাদেশের ক্রিকেট যাই যতটুকু এগিয়েছে বা না হয়েছে, ফুটবল চলে গিয়েছিল একদম তলানিতে। আমাদের র্যাঙ্কিং 184, মানে আমাদের চেয়ে অনেক নাম না জানা দেশ, যেসব দেশের একটা শহরই দেশ, সেই সব দেশও আমাদের চেয়ে আগে র্যাঙ্কিংয়ে। তো এই দুইজন মানুষেরই বিদায় হয়েছে। তো আমরা কি মনে করছি যে এই নাজমুল হাসান পাপন এবং সালাউদ্দিন আহমেদের বিদায়ের পরে আমরা কি আবার এই ধরনেরই নতুন কাউকে দেখব, নাকি এই জায়গাটায় পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিনা? এক দল বাদ গিয়ে আবার অন্য কেউ এসে আবার সেই একই প্রচেষ্টা করবে কিনা, এইটা কি আমরা কি আশা করতে পারি কিনা যে সামনের দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ক্রিকেট ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে? সবসময় আশাবাদী মানুষ, এবং এখানেও একটা পরিবর্তন হয়েছে। টপ লেভেলে, অ্যাপেক্স লেভেলে যিনি নিয়ন্ত্রণ করতেছেন বা যারা নিয়ন্ত্রণ করতেছেন তারা সরে গেছে। কিন্তু আসলে হয় কি, আমাদের বর্তমান জাতির মগজে একটা পচন, হ্যাঁ, এই পচন রোধ করার জন্য শুধুমাত্র পদ থেকে বা পদবি থেকে মানুষকে সরিয়ে দিলেই সবকিছু ঘটে যাবে, নট দ্যাট। এখানে যে স্ট্রাকচার আছে ফুটবল এবং ক্রিকেটে, একেবারে ওই প্রত্যন্তর অঞ্চল থেকে একবার টপ লেভেল পর্যন্ত, এখানে প্রত্যেকটা লেভেলেই কিন্তু এই যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম কিন্তু আছে, এখনো কিন্তু এক্সিস্ট করতেছে। তো এই ফ্যাসিজমের ভেতর থেকে আপনি ভালো মানুষ, প্রকৃত মানুষ বা রিয়েল মানুষ, রিয়েল জায়গায় আপনি প্লেসমেন্ট যদি না করতে পারেন, তাহলে কিন্তু এর সুফলটা আপনি পাবেন না। ঠিক আছে, আপনার সভাপতি চেঞ্জ হয়েছে, কিন্তু সহসভাপতি, ডিরেক্টর বা অন্যান্য যে সমস্ত ক্রীড়া সংগঠন আছে, সেখানকার যারা প্রধান আছে বা ক্লাব কর্মকর্তা যারা আছে, সব জায়গায় কিন্তু ওই একই, ওই পাপন, ওই সালাউদ্দিন কিন্তু বসে আছে। সো একটা ম্যাসিভ পরিবর্তন দরকার, ম্যাসিভ। এই ম্যাসিভ পরিবর্তন করার জন্য কিছু ভালো মেধার, যাদের মগজ পচে নাই, হ্যাঁ, এরকম কিছু লোক দরকার। হ্যাঁ, আসলে আরেকটা কথা বলি, সবারই ভেতরে এখন মানুষের মনে একটা শুয়োপোকা বসবাস করে। হ্যাঁ, এই শুয়োপোকা যত তাড়াতাড়ি আমি হত্যা করে প্রজাপতি রূপান্তর করতে পারবো, ততই আমাদের বাংলাদেশ শস্য শ্যামল বা ফুলেল একটা দেশে পরিণত হবে বলে আমি প্রত্যাশা করি। যেমন ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন ফারুক আহমেদ, তিনি একজন ক্রিকেটার ছিলেন। যদিও তার পরিসংখ্যান নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে তার পরিসংখ্যান ভালো না খেলার, তারপরেও তিনি ক্রিকেটার ছিলেন, ক্রিকেটটা কিছুটা হলেও বোঝেন। এবং আমরা ফুটবল ফেডারেশনে দেখলাম যে তাবিত আউয়াল সহ আরো কয়েকজনের নাম আসছে। কি মনে হচ্ছে যে এই পাপন এবং সালাউদ্দিনের জায়গায় তাবিত আউয়াল এবং যদি ফারুক আহমেদ তো অলরেডি জয়েন করেছেন, এরা যদি আসলে কাজ শুরু করেন, তাহলে কি মনে হচ্ছে যে আমরা পরিবর্তন দেখতে পারবো? তাদের প্রতি কতটুকু ভরসা রাখা যায়? আসলে ভরসা রাখা যায়, কারণ হচ্ছে আমি তো বাঙালি, আমরা তো বাঙালি, তাই না? আমাদের প্রশাসক তো আর এখন ইংল্যান্ড থেকে আনা যাবে না, তাই না? অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেশজকরণ করতে হবে। হ্যাঁ, আমাদের দেশীয় যে মানুষ আছে, যে মেধা আছে, সেই মেধার মানে চূড়ান্ত ব্যবহার করে, মানে আমরা আসলে হিউম্যান রিসোর্সে প্রচুর আছে, কিন্তু তাদেরকে সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের প্রচুর প্রতিবন্ধকতা আছে। তা আমাদের সম্পদ কম, এই সম্পদকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, বেটার ইউটিলাইজ করতে পারি, বেস্ট ইউটিলাইজ করতে পারি, তাহলে ভালো কিছু হবে। আমি তো ফারুক আহমেদ সম্পর্কে আমি বলি, উনি খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর। উনি বিগত আরো একবার মনে হয় আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন, এবং সে সময় কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান ভালো, এবং উনি দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু পরিবর্তন করেছে, যেটা আসলে দৃশ্যত আমাদের পরিবর্তনের দিকে আগাচ্ছে, এটা কিন্তু প্রমাণিত। আপনি একটু আগে বললেন যে পাকিস্তানে আমরা 2টা টেস্টে হোয়াইট ওয়াশ করেছি, যদিও ভারতে গিয়ে প্রথম টেস্ট খুব ভালো করতে পারিনি, আমি প্রত্যাশা করি দ্বিতীয় টেস্ট ভালো করবে, T20 ভালো করবে। এবং একটা জিনিস আমার মনে হয়েছে, যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলছিল, তখন আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যে ওখানে যে প্লেয়াররা খেলছে তাদের কোনো পিছু টান নাই।
এই যে বড় বড় দুইটা জয় আসলো, এর পেছনের অন্যতম কারণ কিন্তু কোনো পিছুটান নাই। এই পিছুটান না থাকার কারণ কি? এই পরিবর্তন। এই পরিবর্তন যদি সবাই কনজিউম করতে পারে, সবাই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারতেছে না। আমরা কিন্তু পরিবর্তন অনেকে নিতে পারছি না, এই জন্য কিন্তু নানান ধরনের দ্বন্দ্ব, বিভেদ, ষড়যন্ত্র শুরু হয়েছে। তো এই পরিবর্তনটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, সব জায়গায় দাবির একটা ব্যাপার চলে আসলে কিন্তু হবে না। আমার নিজের অবস্থান থেকে সর্বোচ্চটা দেওয়াটাই হচ্ছে স্বদেশপ্রেম। সবাই যদি এটা মনে রাখে, আমি মনে করি শুধু ক্রিকেট না, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংস্কৃতি, প্রত্যেকটা জায়গায় র্যাডিক্যাল চেঞ্জ হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং সেরকম একটা অপরচুনিটি আমাদের বাঙালি জাতির জীবনে এসেছে। এটা যেন আমরা কোনোভাবে হেলায় আমরা শোধ না করি বা হেলায় এটা নষ্ট না করি। আমরা শেষ করার আগে লাস্ট একটা প্রশ্ন, এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে এখন। বিসিবির প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি বলেছেন যে সাকিব আল হাসানের দেশে আসার ব্যাপারে তিনি নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা আসলে তিনি বলেছেন যে আমরা তো র্যাব পুলিশ না, আমরা নিরাপত্তা দিতে পারছি না। এটা নিয়ে যৌথ অনুভূতি, মানে মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে। অনেকে বলছেন যে আসলে কথা তো সত্যি, তিনি কিভাবে নিরাপত্তা দেবেন যেখানে সেনাপ্রধান, দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা দিতে পারেন নাই, তাহলে তিনি বিসিবি প্রেসিডেন্ট, তিনি কিভাবে একজন খেলোয়াড়ের নিরাপত্তা দেবেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষেরও রাগ, একটা মানুষ যদি সংঘবদ্ধ হয়ে অনেক মানুষ এক হয়ে একটা কিছু করার চেষ্টা করে, সেটাও একটা ব্যাপার। আবার যারা সাকিব ভক্ত তারা বলছেন যে তিনি কিসের বিসিবি প্রেসিডেন্ট হলেন, তিনি খেলোয়াড়ের নিরাপত্তা দিতে পারেন না। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? তাহলে সাকিবের ভক্ত যারা আছে তারা ঘোষণা দিক যে সে দেশে আসলে তাকে প্রোটেক্ট করবে, এরকম কোনো পরিস্থিতি আছে? এখন বাংলাদেশের অনেক কিছুর ভেতরেই বা অনেক কিছুর উপরেই কিন্তু সরকারের নিয়ন্ত্রণ সেইভাবে আরোপ করতে পারেনি। এখনো দেখেন আপনি আমাদের বাংলাদেশের যে পুলিশ কিন্তু এখনো টোটালি ফাংশনাল হয়নি। আর্মি অনেক চেষ্টা করতেছে, দেশটা স্বাভাবিক রেখেছে। তবে আমি বর্তমান পরিস্থিতিতে অনেক হয়তো হতাশ হচ্ছেন, কিন্তু আমি হতাশ হচ্ছি না। কারণ কি, দেখেন এই বিপ্লবের পরে 5 আগস্টের পরে 7 দিন কিন্তু বাংলাদেশে কোনো পুলিশ ছিল না, কিন্তু দৃশ্যত কোনো সমস্যা হয়নি। এখন যেটা হচ্ছে, এখন সমস্যা দুইটা। একটা হচ্ছে পোশাক শিল্পে কি হচ্ছে, একটু যদি তাদের দাবি দেওয়া থাকে তারা আস্তে করে মহাসড়কে চলে আসছে, এসে আটকায় দিচ্ছে। তারপরে কি হচ্ছে, দাবি রাস্তায় নেমে বলতে হবে, রাস্তায় নামছে। হোয়াট ইজ দিস? এটা কি? এই গভর্নমেন্ট তো সবকিছুর ম্যান্ডেট নিয়ে আসে নাই। এতদিন এই দাবিগুলো কোথায় ছিল? আনসারদের দাবি, পল্লী বিদ্যুতের দাবি, প্রাইমারি শিক্ষকদের দাবি, এত দাবি হাসিনার কাছে কেন করে না? এত দাবি সব এখন কেন? এটা আর এই সরকার আসলে একটা যৌক্তিক একটা সংস্কার করে এই সরকার কি করবে, একটা নির্বাচনের ব্যবস্থা করবে। তারপর পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে তাদের বিশাল জনশক্তির একটা ম্যান্ডেট থাকবে। ওই ম্যান্ডেট নিয়ে তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে যাদের দাবি দেওয়া আছে, যে সমস্ত সুবিধা আছে, অসুবিধা আছে, এগুলো তারা মিট করবে। এই সরকার তো এত কিছু মিট করার সরকার না। খামোখা আমরা এই সরকারকে বিতর্কিত করছি। আমার মনে হয় শুধু ক্রিয়া ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আমরা একটু সহনশীল হই, একটু দেখি, একটু টাইম দিই। আমি ছোট্ট করে একটু বলি, যদি স্পোর্টসের বাইরে চলে যাচ্ছে, তারপরে বলি এই যে বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকের একটা সহায়তা আনতে আমাদের বিগত সরকারগুলোকে কত পরিমাণে ঘাম ঝরাতে হয়েছে, কিন্তু কোনো সাহায্য তারা দিত না। এবং যে সহযোগিতা দিত সেই সহযোগিতায় অন্ততপক্ষে 100টা শর্ত আরোপ করত, যেই শর্ত পূরণ করে আসলে বাংলাদেশের ঋণ নেওয়া বা সহায়তা নেওয়া সম্ভব হতো না। কিন্তু এখন শুধুমাত্র জাস্ট বিকজ অফ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে এখন শুধু ওয়ার্ল্ড ব্যাংক না, IMF বা অন্যান্য যে সমস্ত সহযোগী সংগঠন আছে বা দেশ আছে, তারা অবারিতভাবে এই দেশকে সহায়তা করার জন্য এগিয়ে আসছে। এই সুযোগ যদি আমরা হেলাই ফেলাই শেষ করি, তাহলে বাঙালি জাতির জীবনে প্রচুর পরিমাণে দুঃখ আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমরাও সাকিবের কাছেই বলবো যে প্রশ্নটা তার কাছেই থাকবে, যে আপনিও নিজেকে নিজে চিন্তা করেন যে আপনার এমন কি করেছেন আপনি যে আপনার আসলে নিরাপত্তা চাইতে হচ্ছে। এটা হওয়ার কথা ছিল না। আপনি বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, নাম্বার 1 সাকিব আল হাসান, আপনাকেও নিরাপত্তা চাইতে হচ্ছে, তাও আবার সেই দেশের কাছে, সেই দেশের প্রশাসনের কাছে যেই দেশের জন্য আপনি খেলেছেন। অর্থাৎ এটা স্পষ্ট যে আপনি আপনার জায়গা থেকে একটা দেশের অধিকাংশ জনগোষ্ঠী, আমি বলবো যে প্রায় সকল জনগোষ্ঠীর যে চাহিদা, সেই চাহিদা, সকল জনগোষ্ঠীর যে মনের কথাটা, সেই মনের কথার পক্ষে আপনি থাকতে পারেন না। আপনি ছিলেন গণহত্যাকারীর সরকারের পক্ষে। আপনার এলাকায়ও
অনেক মানুষ মারা গেছে, আপনি কথা বলতে পারেন নাই, আপনি ডে ওয়েল স্পেন্ড করেছেন কানাডাতে, আপনি দর্শকদের বলেছেন যে আপনি দেশের জন্য কি করেছেন। দুঃখিত সাকিব আল হাসান, ক্রিকেটার হিসেবে আপনাকে আমরা 10-এ 10 নয় 10-এ 12 দিতে পারি, কিন্তু মানুষ হিসেবে আপনাকে মার্কিং করতে গেলে অনেক কষ্ট হয়, এই কষ্টটা আমরা করতে চাইনি। যাই হোক, ভালো থাকবেন। আজকের এপিসোডে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে দেশ নিয়ে, দেশের ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে। আশা করি বাংলাদেশ স্পোর্টসের সকল ক্ষেত্রে এগিয়ে যাবে, সুন্দর হোক বাংলাদেশের, নতুন বাংলাদেশের পথ চলা। ভালো থাকবেন, চলে আসবো নতুন এক পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।